الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম আল্লাহ সত্যতার সাথে যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 12 ফেব্রুয়ারি, 29 মাঘ এবং ফার্সি 24 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। বাহরাইনের আলে খলিফা সরকার সেদেশের নিরীহ জনগণের উপর দমন পীড়ন আরও বৃদ্ধি করে দিয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে টিআইবি রিপোর্টে বলা হয়েছে, প্রতিবন্ধীদের আলাপন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের ইস্ফাহান পরমাণু স্থাপনায় ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু, নিশ্চিত করলেন IAEA এর মহাসচিব। পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকাকে সদিচ্ছার প্রমাণ দিতে হবে, সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। আল জাজিরার প্রতিবেদনে সরকারের মাথা খারাপ হয়েছে বলে দাবি গয়েশ্বরের। কাদের বললেন নেপথ্যে জড়িতদের খোঁজা হচ্ছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল ত্যাগ করলেন MP দীনেশ ত্রিবেদী, রাজ্যসভার সদস্য পদ থেকেও ইস্তফা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মহড়ার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর। তিনি জানিয়েছেন IRGCর পদাতিক বাহিনী এই প্রথম ব্যাপক ভিত্তিক রাত্রিকালীন মহড়া সম্পন্ন করেছে। এর আগেও রাত্রিকালীন মহড়ার আয়োজন হয়েছে, কিন্তু এত বিশাল পরিসরে রাত্রিকালীন মহড়ার আয়োজন এই প্রথম। গতরাতে রাত্রিকালীন যুদ্ধের এক বাস্তব পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবারের মহড়ায়। সেখানে অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন ও কামানের ব্যবহার ছিল লক্ষণীয় মাত্রায়। পদাতিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে রাতে মহড়া চালানো হয়। হেলিকপ্টারগুলো থেকে কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। জেনারেল পাকপুর বলেন, ইরানি বিশেষজ্ঞদের তৈরি রাত্রিকালীন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মহড়া চালানো হয়েছে। এর আগে গতকাল দিনের বেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মহড়া শুরু হয়। এরপর রাতে চলে মহড়ার মূল পর্ব। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহানের পরমাণু স্থাপনায় ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু হয়েছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA খবর দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের গবেষণা চুল্লির জ্বালানির প্রয়োজন মেটানোর জন্য ইরান ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু করেছে। IAEA এর মহাসচিব রাফায়েল গ্রোসি এ তথ্য সংস্থার সদস্য দেশগুলোকে জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গ্রোসি বলেছেন, গত 8 ফেব্রুয়ারি তার সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে যে ইরানের ইস্পাহান পরমাণু স্থাপনায় 3.6 গ্রাম ধাতব ইউরেনিয়াম তৈরি করা হয়েছে। এর আগে IAEA-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি বুধবার জানিয়েছিলেন, তেহরানের গবেষণা চুল্লির জন্য উন্নত জ্বালানি উৎপাদনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। তিনি বলেন, 3 ধাপের এ কাজের প্রথম ধাপে প্রাকৃতিক ইউরেনিয়ামকে ধাতব ইউরেনিয়ামের রূপান্তর করা হবে। তিনি বলেন, এ কাজ করতে সক্ষম হলে নয়া পরমাণু জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর কাতারে সামিল হবে তার দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার বাইডেন প্রশাসন ইরানের ব্যাপারে কোনো সুস্পষ্ট নীতি গ্রহণ করতে পারেনি, যদিও ইরানের নীতিতে অস্পষ্টতার কিছু নেই। তিনি এক চীনা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন। জারিফ বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরান আগে কোনো পদক্ষেপ নেবে না, বরং নয়া মার্কিন প্রশাসনকে আগে এ কথার প্রমাণ দিতে হবে যে তারা এই সমঝোতা রক্ষা করতে চায়। বাইডেন প্রশাসনকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া বিবেচনায় নিতে হবে বলেও তিনি সতর্ক করে দেন। ইরানকে আগে পরমাণু সমঝোতায় দেওয়ার প্রতিশ্রুতিতে ফিরে যেতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন সে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জারিফ বলেন, আমার মনে হয় এখনো বাইডেন প্রশাসন ইরানের ব্যাপারে তাদের নীতি চূড়ান্ত করেনি এবং এ কারণে তারা এক সময় এক এক কথা বলছেন। কাজে আগামী দিনগুলোতে মার্কিন প্রশাসনের কথাবার্তায় আরও পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, মারিব প্রদেশে সৌদি জোটের CH-4 মডেলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি আজ সকালে এ ঘোষণা দিয়েছেন। এই মুখপাত্র বলেন, ভূপাতিত ড্রোনটি আগ্রাসী সৌদি জোটের গোয়েন্দা তৎপরতা চালানোর সময় এটিকে ভূপাতিত করা হয়েছে। ইয়াহিয়া সারি আরও বলেন, ড্রোনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। ড্রোন ধ্বংসে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও জনসমক্ষে প্রদর্শন করা হয়নি। এদিকে গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। 4টি ড্রোন বিমানবন্দরের হ্যাঙ্গারে আঘাত হানে। সৌদি আরব বেসামরিক বিমানবন্দরগুলোকে ইয়েমেনে হামলার কাজে ব্যবহার করছে বলে ইয়াহিয়া সারি জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবেও শোনা যাচ্ছে 1 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সম্পর্কে সম্প্রতি কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার প্রতিবেদনে যেসব কথা বলা হয়েছে তা সঠিক নাকি মিথ্যা তা প্রমাণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের উদ্যোগ সম্পর্কেও কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রতিবেদনে সরকারের পেট খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আল জাজিরার ঘটনা নিয়ে এতটা পেট খারাপ হবার কথা তো না আপনাদের, কারণ আপনাদের হজম শক্তি কম না, অনেক কিছু হজম করেছেন, এটা তো হজম করতে পারবেন। এটা তো লক্ষ ঘটনার একটা ঘটনা মাত্র, এতে মাথা খারাপ হওয়ার এত কি হলো? আমি বলবো এসব গলাবাজি চাপাবাজি ছেড়ে সঠিকভাবে আপনি মোকাবেলা করেন, প্রমাণ করে দেন আল জাজিরা যা বলেছে এটা সঠিক না সত না মিথ্যা। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র বলেন, জিয়াউর রহমান বীরুত্তম, সেই বীরুত্তমকে বলবো সবচেয়ে উত্তম জিয়াউর রহমান। সবচেয়ে বেশি শহীদ হয়েছেন তার জেট ফোর্স থেকে, সবচেয়ে বেশি পাকিস্তানি সেনাবাহিনী পরাস্ত করেছে তার জেট ফোর্স থেকে, সবচেয়ে বেশি খেতাব পেয়েছে জেট ফোর্সে যারা ছিলেন তারা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, জিয়াউর রহমান সংবিধানের মৌলিক অধিকারগুলোকে আফোল্ড করেছেন, অর্থাৎ গণতন্ত্রে তিনি পরিপূর্ণতা এনেছেন। সকল স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া তিনি চালু করেছেন। সব মাপকাঠিতে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, সেই গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জিয়াউর রহমান রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। তিনি বলেন, অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয় এবং আল জাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা প্রমাণিত হবে। ওবায়দুল কাদের আজ বিকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। দেশে বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেন। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি দীনেশ ত্রিবেদী দল ত্যাগ করার পাশাপাশি রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর ফলে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর তিনি বড় কোনো তৃণমূল নেতা হিসেবে দল ত্যাগ করলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি দীনেশ ত্রিবেদী দল ত্যাগ করেছেন এবং সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ শুক্রবার দীনেশ ত্রিবেদীর ওই সিদ্ধান্তে রাজ্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এরপরে আজই বড় কোনো তৃণমূল নেতা দল ও এমপি পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্য সরকার ফের বড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, অভিযোগ আছে এটা তো
উনি আগে পার্টির মধ্যে বলেননি? পার্টি ওকে লোকসভায় হারার পরও রাজ্যসভার মেম্বার করেছিল। ইলেকশনের আগে এটা করলে এটা ভালো হলো না। অন্যদিকে তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায় বলেন, সংসদে এটা নজিরবিহীন ঘটনা। তাকে বলতে দেওয়া হলো কিভাবে, এটা আশ্চর্য। দ্বিতীয়ত, বাজেটের উপর না বলে উনি বললেন আমি কি কারণে পদত্যাগ করতে চাই, অমুক তমুক ইত্যাদি। এটা একেবারে নজিরবিহীন ঘটনা এবং চেয়ার কি করে এটা পারমিশন দিল, এটা আমাকে খতিয়ে দেখতে হবে। এদিকে দীনেশ ত্রিবেদী আজ বলেন, আমি তৃণমূল ছাড়ছি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে চাই। এরপরেই জল্পনা ছড়িয়েছে এবার বিজেপিতে যোগ দিতে পারেন দীনেশ। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দীনেশ বাবু বিজেপিতে এলে তাকে স্বাগত জানানো হবে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ভারতের অসম সরকার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে 5 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি মদের উপরেও 25% শুল্ক হ্রাস করেছে। অসমে বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম 90 টাকা 41 পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম 84 টাকা 29 পয়সা। আজ অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় এসব পণ্যের নয়া হার ঘোষণা করেছেন। আজ মধ্যরাত থেকেই এই ঘোষণা কার্যকর হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে তার দেশের নীতি অপরিবর্তনীয়। তিনি তুর্কি নিউজ চ্যানেল টিআরটিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, S-400 কেনার ব্যাপারে নিজের অবস্থান থেকে পিছু হটবে না আঙ্কারা। এ ব্যাপারে আমেরিকার সঙ্গে চলমান মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এরদোগানের মুখপাত্র বলেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে আলোচনার পরিবেশ বজায় রয়েছে, তবে দ্রুত কোনো ফলাফল বেরিয়ে আসবে এমনটি আশা করাও ঠিক নয়। নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার উপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হলে মস্কো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছে। আজ রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাশিয়ার সরকার বিরোধী নেতা আলেক্সাই নাভালনির গ্রেফতার ও কারাদণ্ড নিয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। মস্কোর ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের সম্ভাবনা নিয়ে ইউরোপে আলোচনা চলছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেছেন, রুশ সরকার বিরোধী নেতা নাভালনি ইস্যুতে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এরপরই নতুন হুমকি দিল মস্কো। করোনা ভাইরাসের ভ্যাকসিন স্পুতনিক ভির দ্বিতীয় চালান ইরানে পাঠিয়েছে রাশিয়া। আজ মস্কোতে ইরানের রাষ্ট্রদূত সৈয়দ কাজেম জালালি বলেছেন, একটি বিশেষ বিমানে করে করোনা টিকার চালান পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার টিকার তৃতীয় চালান পৌঁছাবে ইরানে। প্রতি 2 সপ্তাহে একটি করে চালান আসবে। এভাবে আপাতত 20 লাখ টিকা আসার কথা রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। 14 ফেব্রুয়ারির গণঅভ্যুত্থান বার্ষিকীর প্রাক্কালে বাহরাইনে প্রতিবাদী জনগণের উপর রাজতান্ত্রিক আলী খলিফা সরকারের দমন পীড়ন জোরদার হয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। 14 ফেব্রুয়ারির গণ অভ্যুত্থান বার্ষিকীর প্রাক্কালে বাহরাইনে প্রতিবাদী জনগণের উপর রাজতান্ত্রিক আলে খলিফা সরকারের দমন পীড়ন জোরদার হয়েছে। বাহরাইনের স্বৈরতান্ত্রিক রাজ সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের গণ অভ্যুত্থান শুরু হয়েছিল 2011 সালের 14 ফেব্রুয়ারি। একই ধরনের গণ অভ্যুত্থানের সে সময়
তিউনিসিয়ায় বেন আলী সরকার ও মিশরে হোসনি মোবারক সরকারের পতন ঘটেছিল। কিন্তু দুঃখজনকভাবে বাহরাইনের সঙ্গে সৌদি সীমান্ত থাকায় সৌদি সরকার সেনা পাঠিয়ে বাহরাইনের গণ অভ্যুত্থান দমন করে এবং সৌদি সরকার আরব গণবিপ্লবগুলোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। আরব গণবিপ্লবগুলোতে আতঙ্কিত সৌদি সরকার বাহরাইনে 14 ফেব্রুয়ারির গণ অভ্যুত্থান শুরু হওয়ার 1 মাস পর পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বর্ম শীর্ষক পরিকল্পনার আওতায় সেখানে সেনা পাঠায়। অথচ এই পরিকল্পনা বাস্তবায়ন কেবল বিদেশি শক্তির আক্রমণের মোকাবেলায় কার্যকর করার কথা ছিল। বাহরাইনি জনগণের অভ্যুত্থানের 10 বছর পর এখনো সৌদি সেনারা এই দেশটিতে অবস্থান করছে এবং আলে খলিফা সরকারের ভাড়াটে সেনাদের সহযোগী হয়ে মানবাধিকার সংগঠন সহ প্রতিবাদী নানা দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। এবছর বাহরাইনের জনগণ এমন সময় তাদের গণ অভ্যুত্থান বার্ষিকী পালন করছে যখন আলে খলিফার রাজ সরকার সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। অবশ্য বাহরাইন সরকার ইসরায়েলের সঙ্গে গোপনে সম্পর্ক বজায় রেখেছিল। বাহরাইনের জনগণ ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে আসছে। বাহরাইনের প্রতিবাদী জনগণ তাদের অধিকার আদায়ের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। উল্লেখ্য, 2011 সালের 14 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নানা মিথ্যা অভিযোগে বাহরাইনের 11,000-এরও বেশি নাগরিককে বন্দী করেছে এবং সরকার বিরোধী বহু নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে। ইহুদিবাদী ইসরায়েলের মদত পেয়ে বাহরাইনের স্বৈরতান্ত্রিক সরকার দেশটির নাগরিকদের উপর জুলুম নির্যাতন বাড়িয়ে দিয়েছে। অথচ পশ্চিমা শক্তিগুলো মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার ব্যাপারে নীরব থাকায় বাহরাইনিদের উপর সরকারি জুলুম অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/1982@gmail.com। ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টিপাত বাংলাদেশের দিকে। বাংলাদেশের অধিকাংশ প্রতিবন্ধী মৌলিক মানবাধিকার ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশের অধিকাংশ প্রতিবন্ধী মৌলিক মানবাধিকার ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া রাষ্ট্রীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ অর্থ অপ্রতুল এবং যে বরাদ্দ দেয়া হয় তাও নানা অনিয়ম দুর্নীতির কারণে যথাযথভাবে প্রতিবন্ধীদের কাছে পৌঁছায় না। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উন্নয়নে অন্তর্ভুক্তি এবং প্রতিবন্ধিতা সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে। টিআইবির এই গবেষণা তথ্যের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় স্বেচ্ছাসেবক দেলোয়ার হোসেন রেডিও তেহরানকে জানান, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এইটা আমরা পেয়েছি। আইনটি গেজেট হয়েছে এবং এটা সংসদে পাশ হয়েছে, কিন্তু যারা কনসার্নড অথরিটি তারা এগুলোকে ভালোভাবে পড়েও দেখেন না। যেখানে প্রতিবন্ধী একটা সমন্বয় কমিটি আছে তারাও এগুলো জানেন না, আর যারা জানেন তারাও সেই তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার জন্য যে এগিয়ে আসার যে একটা সদিচ্ছা সেটাও খুব একটা বেশি পরিলক্ষিত হয় না। তিনি আরো জানান, এমনিতে এ খাতে সরকারের বরাদ্দ অপর্যাপ্ত, তারপর সরকারি সাহায্য পেতেও দুর্নীতির শিকার হতে হচ্ছে প্রতিবন্ধীদের। এই সরকারি বাজেটটা যেটুকু বরাদ্দ করে যেটা পর্যাপ্ত নয় এবং এটা খুবই নগণ্য একটা বাজেট, কিন্তু সেই বাজেটের অর্থটাও যে সঠিকভাবে যে প্রতিবন্ধীদের কাছে পৌঁছে যাওয়াটা সেটাও হচ্ছে না। এখানেও কিছু দুর্নীতি লক্ষ্য করা গেছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে বলেছেন, আইন নীতিগত ও প্রাতিষ্ঠানিকভাবে ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গৃহীত হয়েছে, কিন্তু বাস্তবে প্রতিবন্ধীদের কল্যাণে গৃহীত কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া যে অন্তর্ভুক্তিমূলক তা বলা যাবে না। গবেষণাপ্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রতিবন্ধীদের কল্যাণে 14 দফা সুপারিশ প্রস্তাব করেছে টিআইবি।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে